আজকে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে দ্য রাইজিং অফ দ্য মুন। তো এটাই হচ্ছে একটি মাত্র ড্রামা যেটা তোমাদের সিলেবাসে রয়েছে। তো মোটামুটি দ্য রাইজিং অফ দ্য মুন এটা লিখেছেন লেডি গ্রেগরি। তো ড্রামা সম্পর্কে কম বেশি তোমাদের কিছু ধারণা আছে। তো বেশি ড্রামা নিয়ে আমি বলতে চাইছি না। ড্রামা নিয়ে বলতে গেলে অনেক কথাই বলা যায়, কিন্তু মূলত আমাদেরকে জানতে হবে যে একটা ড্রামা কি। তাহলে দেখো, মোটামুটি ড্রামার সঙ্গে কিন্তু একটা পারফরম্যান্সের সম্পর্ক আছে। এই জিনিসটা আমাদেরকে আগে মাথায় রাখতে হবে যে আহ, অন্যান্য যে সমস্ত লেখা, তার যে যতগুলো দিক রয়েছে, তার মধ্যে কোনোগুলোর মধ্যে কিন্তু অ্যাক্টিং বা পারফরমেন্সের ব্যাপারটা অঙ্গ ভাবে জড়িত নয়, কখনোই নয়। আহ, যে কোনো কবিতা পড়তে পারো, নভেল পড়তে পারো, বা যে কোনো কিছু পরবর্তী সময়ে এগুলোর বিভিন্ন ধরনের মানে বর্তমান দিনের কথা যদি বলি, বা আগেকার দিনেও এরকম হয়েছে, কিছু নভেল কিছু স্টোরির ওপর বেস করে অনেক সময় অনেক সিনেমা মুভি বা আরো বিভিন্ন ধরনের অ্যাডাপ্টেশন তৈরি হয়ে থাকে। কিন্তু মূলত ড্রামা লেখার বা নাটক লেখার প্রয়োজনীয়তা যদি বলি, সেটা কিন্তু হচ্ছে অডিয়েন্সকে আমোদ প্রমোদ দেওয়ার জন্য, এবং তার সঙ্গে কিন্তু তার মানে একটা খুব গভীর সম্পর্ক রয়েছে পারফরম্যান্সে। তার মানে অন্যান্য সাহিত্য লেখার ক্ষেত্রে কিন্তু একজন লেখক কখনো তার মাথায় থাকে না যে এটা অ্যাক্টিং করলে কেমন হবে বা কি হবে, কিন্তু যখনই কেউ ড্রামা লিখছে, তাকে কিন্তু মাথায় এই জিনিসটা সবসময় মাথায় রাখতে হচ্ছে যে ড্রামার মধ্যে যা কিছু ঘটছে, এই যে চরিত্রগুলোর বিভিন্ন মুভমেন্ট, এগুলো সবকিছুই কিন্তু কিসের জন্য? পারফরম্যান্সের জন্য। তো এবারে আমরা লেডি গ্রেগরি সম্পর্কে একটু জেনে নিই। তাহলে লেডি গ্রেগরি 1859-এ কিন্তু তিনি জন্মগ্রহণ করেছিলেন আয়ারল্যান্ডে। তো এবারে মনে রাখতে হবে যে আয়ারল্যান্ড কিন্তু অনেক বছর ধরে ব্রিটিশদের আন্ডারে ছিল। তো লেডি গ্রেগরি মোটামুটি তার যে মেইডেন নেম, অর্থাৎ তিনি বিবাহের আগে তার যে নামটা ছিল সেটা হচ্ছে পার্সি, এবং পরবর্তী সময়ে তিনি আইরিশ একজন এমপি অর্থাৎ মেম্বার অফ পার্লামেন্ট, তাহলে তাকে বিয়ে করেছিলেন, যার নাম হচ্ছে উইলিয়াম গ্রেগরি, এবং সেখান থেকেই কিন্তু তার নামটা লেডি গ্রেগরি হয়েছে। তো মোটামুটি তিনি কিন্তু আইরিশ রেভলিউশনের সঙ্গে, অর্থাৎ আইরিশ পিপল অর্থাৎ আয়ারল্যান্ডের লোকজনেরা কিন্তু দীর্ঘদিন, যেটা বললাম যে ইংল্যান্ডের অধীনে ছিল, এবং তাদের কিন্তু স্বতন্ত্র রাষ্ট্র ছিল না, তাদের সবকিছুই কিন্তু ব্রিটেন থেকে পরিচালনা হতো। এবং যে কারণেই কিন্তু আয়ারল্যান্ড চিরকাল রেভলিউশন এর মাধ্যমে তাদের এই যে স্টেটটা থেকে বাইরে আসতে চেয়েছে, অর্থাৎ স্বতন্ত্র হওয়ার চেষ্টা করেছে। এই নিয়ে বহু লেখকের বহু লেখা রয়েছে, তার মধ্যে অন্যতম তোমরা পরবর্তী সময়ে জানবে ডব্লিউ বি ইয়েটস। ইয়েটস তার কবিতাগুলোর মাধ্যমে কিন্তু চিরকাল এই যে আইরিশ রেভলিউশন, আইরিশ রেভল্ট, এগুলোর এগেনস্টে অনেক প্রতিবাদ করেছে। কখনো তিনি সাপোর্ট করেছেন, মানে রেভলিউশনকে সাপোর্ট করেছেন, আবার কখনো তিনি বলেছেন যে রেভলিউশন কি কি ধরনের ডিস্ট্রাকশন নিয়ে এসেছে, এগুলো নিয়ে অনেক লেখা রয়েছে। তো লেডি গ্রেগরিকে আমরা যদি দেখি, তার লেখার মধ্যেও কিন্তু এই ধরনের চিন্তা ভাবনার সম্পূর্ণ বিকাশ আমরা দেখতে পাবো, এবং তিনি কিন্তু অবজার্ভ করেছেন এই সমস্ত মানুষদের, আইরিশ পিপলদের মিজারি, অর্থাৎ তাদের দুঃখ, তাদের লাঞ্ছনা, সবকিছু কিন্তু তিনি খুব নিখুঁত ভাবে মানে অবজারভেশন করেছেন, যেগুলো কিন্তু তার লেখার মধ্যে খুব ভালোভাবে ফুটে উঠেছে। আমরা এখানে তার একটা মাত্রই নাটক পড়বো, কিন্তু তিনি প্রচুর লিখেছেন এবং সাকসেসফুল ড্রামাটিস্ট একজন, এবং সাধারণ মানুষের সঙ্গে কিন্তু তার চিরকালই একটা গভীর সম্পর্ক ছিল। এবং আইরিশ ন্যাশনাল থিয়েটারের সঙ্গেও কিন্তু তার খুব ভালো সম্পর্ক, এবং আইরিশ ন্যাশনাল থিয়েটারের ডেভেলপমেন্টের জন্য তিনি কিন্তু অনেক কিছুই করেছেন। এবারে রাইজিং অফ দ্য মুন এটা অবশ্যই তার খুব একটা মানে অন্য রকমের বলবো না, কিন্তু মানে খুব সুপরিচিত একটা লেখা এবং খুব বিখ্যাত একটা লেখা। মোটামুটি এই স্টোরিটার মধ্যে আমরা যেটা পাবো যে ব্রিটিশ রুলের আন্ডারে যখন আয়ারল্যান্ড ছিল, সেখানে একজন ফ্রিডম ফাইটার, যে সমস্ত ফ্রিডম ফাইটাররা ছিল তাদেরকে কিন্তু ধরে জেলে ভরে দেওয়া হতো। তো এরকম একজন ফ্রিডম ফাইটার কিন্তু জেল থেকে পালিয়ে গেছিল, এবং তার জন্য সারা শহরে একটা চেকিং চলছিল যে যে কোনোভাবেই যেন সে শহর ছেড়ে পালাতে না পারে। এরকম অবস্থায় সে কিন্তু পুলিশ অফিসারদেরকে একটা এক প্রকার মানে
ঠকিয়ে বলতে পারো, বা তার কৌশলে এবং চালাকির মাধ্যমে সে কিন্তু তাদের হাত থেকে বেরিয়ে যায়। এখানে মোটামুটি সেই স্টোরিটাকেই একটা ড্রামা ফর্মে দেওয়া হয়েছে। আর গুরুত্বপূর্ণ, এবং জানিয়ে রাখি, এটা তোমাদের জন্য খুব সুবিধা হবে যদি তোমরা ইউটিউবে এর একটা ড্রামাটিক ভার্সন রয়েছে, এবং সেটা খুব ভালো। তোমরা চাইলে কিন্তু সেই জিনিসটা দেখে নিতে পারো, এই পারফরমেন্সটা দেখে নিতে পারো, যেহেতু তোমাদের সিলেবাসে রয়েছে। তো এবারে ক্যারেক্টার, এখানে মোটামুটি আমরা 4টে ক্যারেক্টার পাবো। তো এত কম ক্যারেক্টার সাধারণত ড্রামায় হয় না, তাহলে এটা একটা বিশেষ ধরনের ড্রামা, সেটা নিয়ে একটু জেনে নেওয়া দরকার। এটাকে বলা হয় ওয়ান অ্যাক্ট প্লে। তো মূলত যে ধরনের ড্রামাগুলো আমরা দেখি সাধারণত, ওয়ান অ্যাক্ট প্লে এর কনসেপ্টটা অনেক পরে এসছে। প্রথম দিকে যে সমস্ত ড্রামা লেখা হয়েছে সেগুলোতে কোথাও 5 অ্যাক্ট, কোথাও 7 অ্যাক্ট, এই ধরনের কিন্তু নাটক আমাদের চোখে পড়ে। তো পরবর্তী সময়ে কিন্তু ড্রামা একটা খুব ছোট ছোট ধরনের নাটক লিখতে শুরু করা হলো। এবং সেখানে ওয়ান অ্যাক্ট, অর্থাৎ বাংলায় আমরা এটাকে বলতে পারি একাঙ্ক নাটক, একাঙ্ক নাটক লেখার কিন্তু একটা প্রবণতা তৈরি হয়েছিল, এবং সেটা কিন্তু বহুলভাবে প্রচলিত হয়েছিল, এবং সেটা কিন্তু মানে মানুষের কাছ থেকে পপুলারিটি গেইন করতে সক্ষম হয়েছিল ওয়ান অ্যাক্ট প্লে। তাহলে ওয়ান অ্যাক্ট প্লের একটা বিশেষ দিক হচ্ছে এখানে সিঙ্গেল প্লট থাকবে এবং সিঙ্গেল সেটিং থাকবে। প্রথমত তো হচ্ছে একটি মাত্র অঙ্ক, ওয়ান অ্যাক্ট, তাই জন্যই ওয়ান অ্যাক্ট প্লে। এবং এই আহ, নাটকগুলো দীর্ঘায়িত হবে না, খুব ছোট হবে, এবং মাল্টিপল প্লট সেখানে থাকবে না। যে অন্য ধরনের ড্রামাগুলোতে আমরা দেখবো অনেক ধরনের, প্রথমে একটা হচ্ছে মেন প্লট থাকে, সেই মেন প্লটের প্রচুর সাব প্লট পাওয়া যায়, এবং সেটা ইন্ট্রিকেট বা খুব জটিল ধরনের একটা প্লট তৈরি করে, এবং সেটা বড় ড্রামার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ, এবং প্রত্যেকটা সাব প্লটের আলাদা আলাদা গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে। কিন্তু একাঙ্ক নাটকের ক্ষেত্রে কেবলমাত্র আমরা দেখতে পাবো যে এই একাঙ্ক নাটকগুলোর ক্ষেত্রে তার সিঙ্গেল প্লট থাকবে এবং সিঙ্গেল সেটিং, অর্থাৎ ড্রামাটা যেখানে শুরু হচ্ছে সেই একটা জায়গায়, কিন্তু ড্রামার ডেভেলপমেন্ট হচ্ছে এবং ফাইনালি ড্রামাটা শেষও হচ্ছে একই সেটিং এ। এখানে আমরা চেঞ্জ অফ সেটিং দেখতে পাবো না। একাঙ্ক নাটকের ক্ষেত্রে সাধারণত সেটিং চেঞ্জ হয় না। অর্থাৎ এখানেও আমরা দেখবো যে সেটিং একটা সি পোর্টে, এবং সেই সি পোর্টেই কিন্তু তাদের হচ্ছে ড্রামা শুরু হচ্ছে, এবং সেই সি পোর্টে কিন্তু ড্রামাটা আবার শেষও হয়ে যাচ্ছে একই জায়গাতে। সেইভাবে আমরা না, এখানে সময়েরও সেরকম ভাবে খুব একটা ডেভেলপমেন্ট দেখানো যায় না, কারণ একাঙ্ক নাটক মানে বুঝতে পারছো, একটি অঙ্কের মধ্যে যখন পুরো সিন সবকিছু চলে আসছে, তখন কিন্তু খুব ব্রিফ হচ্ছে জিনিসটা, যে কারণেই কিন্তু এখানে প্লটের খুব বেশি আড়ম্বর থাকে না, এবং সেটিংসেরও কোনো চেঞ্জ হয় না। তো মূলত যে 4টে ক্যারেক্টার পাবো তার মধ্যে একটা হচ্ছে সার্জেন্ট। সার্জেন্ট যে আমাদের পুলিশ আধিকারিক যিনি থাকেন, এবং তার অ্যাসিস্ট্যান্ট হিসেবে যে থাকে তাকেই আমরা সার্জেন্ট বলে থাকি। এবং তার সঙ্গে আরো দুজন পুলিশম্যানকে আমরা দেখতে পাবো, যার মধ্যে একজনের নাম পুলিশম্যান এক্স এবং পুলিশম্যান বি, এবং শেষে আমরা দেখতে পাবো এ র্যাগড ম্যান। এই র্যাগড ম্যানই অ্যাকচুয়ালি হচ্ছে সেই ফ্রিডম ফাইটার, যিনি কিন্তু একজন র্যাগড ম্যানের ছদ্মবেশে এখান থেকে চলে যাবেন, পুলিশদের চোখ ফাঁকি দিয়ে তিনি কিন্তু এখান থেকে বেরিয়ে যাবেন। তো খুব ইন্টারেস্টিং একটা টেক্সট। প্রথমেই আমরা চলে আসবো একেবারে টেক্সটে। প্রথমেই দেখো লেখা রয়েছে সিন, তাহলে কোথায় সেটিং হয়েছে, সেই সিনটা কোন জায়গা থেকে শুরু হচ্ছে সেটা আমরা দেখে নিই। সাইড অফ এ কোয়ে ইন এ সি পোর্ট টাউন। তাহলে কোয়ে মানে হচ্ছে আমরা যে ধরনের সি পোর্ট গুলো দেখতে পাই, অর্থাৎ যেখানে জাহাজ এসে থামে, ওই জাহাজ বা আহ, যে সমস্ত জলজাহাজগুলো, জলবাহনগুলো যেগুলো মানুষ ব্যবহার করে, সেগুলো একটা জায়গায় এসে থামে, এবং সেই জায়গাটা কিন্তু আয়রন দিয়ে তৈরি হয়, লোহার তৈরি হয়, এবং সেটা অনেকটা বড় জায়গা জুড়ে থাকে। তো সেই জায়গাটাকে কোয়ে বলা হয়। তো সি পোর্টের কাছাকাছি এরকম একটা কোয়েতে সেটিংটা হয়েছে। সাম পোস্ট অ্যান্ড চেইনস, স্বাভাবিক ব্যাপার, সি পোর্টের এই যে কোয়ে গুলো, তার কিন্তু সাইড গুলো ঘেরা থাকে চেন দিয়ে, যাতে কেউ না সামনের দিকে এগিয়ে যেতে পারে, তাই জন্য ধারগুলোতে চেন এবং পোস্ট দিয়ে দেখবে ঘেরা থাকে। যারা হয়তো কখনো নদীর পাড়ে কিংবা সমুদ্রের ধারে সি পোর্টে কখনো গেছো, তারা হয়তো দেখেছো। আর লার্জ ব্যারেল, এবং সেখানে একটা বড় ব্যারেল রয়েছে। আর এন্টার থ্রি পুলিশম্যান মুনলাইট। তাহলে 3জন পুলিশম্যান
সেখানে ঢুকছে এবং এটা একটা চন্দ্রালোকিত রাত। তো সার্জেন্ট হু ইজ ওল্ডার দ্যান দ্য আদার্স, এদের মধ্যে যিনি সার্জেন্ট রয়েছেন তিনি বাকি পুলিশম্যানদের থেকে তার বয়স বেশি, ক্রসেস দ্য স্টেজ টু দ্য রাইট, তাহলে স্টেজের একদম ডান দিক দিয়ে সরি স্টেজ ধরে তিনি কিন্তু একদম ডান দিকে পৌঁছালে অ্যান্ড লুক ডাউন স্টেপস, এবং তিনি নিচের দিকে ঝুঁকে দেখছেন। দ্য আদার্স পুট ডাউন আ পেস্ট পট অ্যান্ড আনরোল আ বান্ডল অফ প্ল্যাকার্স, এবং তাদের মধ্যে একজন কি হচ্ছে পেস্ট পট মানে যেটাতে হচ্ছে আঠা ভর্তি একটা পাত্র, যেটা নিয়ে তারা হচ্ছে প্লাকার্স গুলো আটকাতে গেছে। প্লাকার্স এক বান্ডিল তাদের সঙ্গে রয়েছে। প্লাকার্সে কি লেখা রয়েছে কি ব্যাপার সেগুলো আমরা টেক্সটটা পড়লে জানতে পারবো। তো মোটামুটি প্লাকার নিয়ে হচ্ছে আহ, তারা গেছে সেখানে, এবং সেই প্লাকার গুলো তারা আটকাতে চায়, তাই জন্য একটা আঠার সিসি বলতে পারো বা একটা পাত্রে তারা আঠা নিয়েছে। তো প্রথমে পুলিশম্যান বি বলছে, আই থিঙ্ক দিস উড বি এ গুড প্লেস টু পুট আপ এ নোটিস। হি পয়েন্টস টু ব্যারেল, তাহলে ব্যারেলটার দিকে দেখিয়ে প্রথম যে পুলিশম্যান সে বলছে যে এটা খুব একটা ভালো জায়গা হবে নোটিশটাকে লাগিয়ে দেওয়ার জন্য, জিজ্ঞেস করছে। তখন পুলিশম্যান এক্স বলছে, বেটার আস্ক হিম, কলস টু সার্জেন্ট, তাহলে সে সার্জেন্টের দিকে দেখিয়ে বলছে সার্জেন্টকে জিজ্ঞেস করো, উইল দিস বি এ গুড প্লেস ফর আ প্লাকার, সে নিজেই জিজ্ঞেস করছে আচ্ছা এই জায়গাটা কি প্লাকার লাগানোর জন্য ঠিক হবে। অর্থাৎ তারা বলছে ব্যারেলে যদি প্লাকারটা লাগিয়ে দেয়, প্লাকার মানে তোমরা জানো এক ধরনের পোস্টার, যেখানে কারুর হারিয়ে যাওয়ার, নিখোঁজ হওয়ার ইত্যাদি ইত্যাদি ব্যাপার বিভিন্ন সময়ে বিভিন্ন ইস্যুকে নিয়ে লেখা হয় এবং সেগুলোকে আটকে দেওয়া হয় যাতে লোকের নজরে আসে। তো সেগুলোকে আমরা পোস্টারও বলতে পারি। তো বলছে সেটা কি এখানে আটকে দিব, সেটা সার্জেন্টকে জিজ্ঞেস করছে, কারণ সার্জেন্টই হচ্ছে তাদের এখন কমান্ডার, তার আদেশেই তারা কাজ করবে। তো নো অ্যান্সার, কোনো উত্তর এলো না। পুলিশম্যান বি আবার জিজ্ঞেস করছে, উইল উই পুট আপ আ নোটিস হেয়ার অন দ্য ব্যারেল, আবারও জিজ্ঞেস করছে যে এই ব্যারেলে কি আমরা নোটিশটা লাগিয়ে দিব। নো অ্যান্সার, কোনো উত্তর পাওয়া গেল না। দেয়ার ইজ এ ফ্লাইট অফ স্টেপস হেয়ার দ্যাট লিডস টু দ্য ওয়াটার, তাহলে সার্জেন্ট বলছে যে এই রাস্তা ধরে কিন্তু জলের দিকে যাওয়া যায়, স্বাভাবিক ব্যাপার, সি পোর্টে তারা যেহেতু দাঁড়িয়ে আছে, তাহলে সেখান থেকে কিন্তু তারা একটা চিন্তা ভাবনা করছে যে এই জলপথেই হয়তো ওই যে ফ্রিডম ফাইটার যে জেল থেকে পালিয়ে এসছে সে চলে যেতে পারে, তাই জন্য তিনি এই দিকে নজর দিতে বলছেন। তাই জন্য তিনি বলছেন দেয়ার ইজ এ ফ্লাইট অফ স্টেপস হেয়ার দ্যাট লিডস টু দ্য ওয়াটার, এইখানে কয়েকটা ধাপ রয়েছে অর্থাৎ একটা সিঁড়ি রয়েছে এবং এটার মাধ্যমে কিন্তু জলের পথে যাওয়া যায়। দিস ইজ আ প্লেস দ্যাট শুড বি মাইন্ডেড ওয়েল, তাহলে এই জায়গার নজরদারি খুব ভালো করে করা উচিত। দিস ইজ এ প্লেস দ্যাট শুড বি মাইন্ডেড ওয়েল, এই জায়গার নজরদারি খুব ভালো করে করতে হবে। ইফ হি গট ডাউন হেয়ার, যদি সে এখানে আসে, হিজ ফ্রেন্ডস মাইট হ্যাভ এ বোট টু মিট হিম, তাহলে তার বন্ধুরা নিশ্চয়ই একটা বোট নিয়ে আসবে তার সঙ্গে দেখা করার জন্য। দে মাইট সেন্ড ইট ইন হেয়ার ফ্রম আউটসাইড, তাহলে বাইরে থেকেই নিশ্চয়ই একটা নৌকো পাঠাবে তার বন্ধুরা যাতে সে এখান থেকে পালিয়ে যেতে পারে, এটা সার্জেন্ট মনে করছেন। পুলিশম্যান বি বলছে, উড দ্য ব্যারেল বি এ গুড প্লেস টু পুট আ নোটিস আপ, তাহলে পুলিশম্যান বি কিন্তু এখনো সেই নোটিশ লাগানো নিয়েই কনসার্ন, সেটা নিয়েই সে ভাবছে, তাই সে আবারও জিজ্ঞেস করছে যে এই জায়গাটা কি ঠিক হবে নোটিশটা লাগিয়ে দেওয়ার জন্য। সার্জেন্ট বলছে, ইট মাইট, ইউ পুট ইট দেয়ার, বলছে হ্যাঁ ঠিকই আছে তুমি ওখানেই লাগিয়ে দাও। দে পেস্ট দ্য নোটিস, তারপরে তারা কি করছে ওখানে নোটিশটাকে লাগিয়ে দিচ্ছে। সার্জেন্ট রিডিং ইট, সার্জেন্ট এটা পড়তে শুরু করলো। ডার্ক হেয়ার, ডার্ক আইজ, কালো চুল এবং কালো চোখ, স্মুথ ফেস, খুব সুন্দর চেহারা, হাইট 5 ফিট, 5 ফুটের উচ্চতা। দের ইজ নট মাচ টু টেক হোল্ড অফ ইন দ্যাট, এটাতে দেখার মতো তেমন কিছু নেই। It's a pity I had no chance of seeing him before he broke out of gaol, তাহলে বলছে এটা আমার জন্য খুব দুঃখের যে আমি সুযোগ পাইনি বা আমার সুযোগ হয়নি তাকে দেখার, সে জেল ছেড়ে পালিয়ে যাওয়ার আগে। অর্থাৎ গ্যাওল কথাটার মানে কিন্তু হচ্ছে অ্যাকচুয়ালি জেল। তাহলে বলছে যে জেল থেকে পালিয়ে যাওয়ার আগে তার সাথে আমার দেখা করার সুযোগ হয়নি। দে সে হি ইজ এ ওয়ান্ডার, তারা বলে যে এই মানুষ খুব অদ্ভুত একজন, খুব আশ্চর্যজনক মানুষ। দ্যাট ইট ইজ হি মেক্স অল দ্য প্ল্যানস ফর দ্য হোল অর্গানাইজেশন, আর এই সেই ব্যক্তি যে কিন্তু পুরো অর্গানাইজেশনের জন্য সমস্ত রকমের চিন্তা ভাবনা, সমস্ত রকমের পরিকল্পনা করে থাকে। তাহলে
হোল অর্গানাইজেশন বলতে ফ্রিডম ফাইটারদের যে অর্গানাইজেশন, সেই অর্গানাইজেশনের কথা বলা হচ্ছে। দেয়ার ইজ নট অ্যানাদার ম্যান ইন আয়ারল্যান্ড হু হ্যাভ ব্রোকেন গেল দ্য ওয়ে হি ডিড। তাহলে বলছে দেয়ার ইজ নট অ্যানাদার ম্যান ইন আয়ারল্যান্ড, আয়ারল্যান্ডে আর এরকম কোনো মানুষ নেই যে কি করেছে উড হ্যাভ ব্রোকেন গেল দ্য ওয়ে হি ডিড, যেভাবে সে জেল ভেঙে বেরিয়ে গেছে এরকম আর কিন্তু কেউ নেই। হি মাস্ট হ্যাভ সাম ফ্রেন্ডস অ্যামাং দ্য গ্যাওলার্স, বলছে একার পক্ষে হয়তো তার পক্ষে এটা করা সম্ভব ছিল না, তার নিশ্চয়ই এই জেলের মধ্যে কিছু বন্ধু ছিল। হি মাস্ট হ্যাভ সাম ফ্রেন্ডস অ্যামাং দ্য গ্যাওলার্স। পুলিশম্যান বি বলছে £100 ইজ লিটল ইনাফ ফর দ্য গভর্নমেন্ট টু অফার ফর হিম। বলছে যদি গভর্নমেন্ট তার জন্য 100 পাউন্ডও পুরস্কার ঘোষণা করে তাহলে এটা গভর্নমেন্টের জন্য যথেষ্ট। অর্থাৎ তারা বলছে যে এর জন্য যদি কোনো পুরস্কার ঘোষণা করা হয় তাহলে ভালো হবে। ইউ মে বি শিওর এনি ম্যান ইন দ্য ফোর্স দ্যাট টেক্স হিম উইল গেট প্রমোশন। বলছে এটা বলা ভেবে নেওয়া যেতেই পারে কেউ যদি তাকে ধরিয়ে দেয় তাহলে তার হয়তো প্রমোশন হয়ে যাবে। সার্জেন্ট বলছে আই উইল মাইন্ড দিস প্লেস মাইসেলফ, যে আমি নিজেই এই জায়গাটার দেখাশোনা করব। আই ডোন্ট ওয়ান্ডার অ্যাট অল ইফ হি কেম দিস ওয়ে। বলছে আমি মোটেই আশ্চর্য হব না যদি সে এই রাস্তা দিয়েই আসে। অর্থাৎ তিনি যেন এক প্রকার নিশ্চিত যে ওই ব্যক্তি এই রাস্তা দিয়েই আসবে এবং তিনি তখনই তাকে ধরে ফেলবেন। হি মাইট কাম স্লিপিং অ্যালং দেয়ার, বলছে সে হয়তো এখানেই পৌঁছবে এবং পয়েন্টস টু দ্য সাইড অফ ওয়ে, অর্থাৎ তিনি একেবারে নির্দিষ্ট দিক দেখিয়ে দিচ্ছেন যে ওই দিক দিয়েই সে আসতে পারে এবং ওই যে কোয়ের একটা দিকে তিনি আঙুল দেখাচ্ছেন। অ্যান্ড হিজ ফ্রেন্ডস মাইট বি ওয়েটিং ফর হিম দেয়ার। তারপরেই আবার ডাউন স্টেপসে, অর্থাৎ যেইটা হচ্ছে জলের দিকে নেমে গেছে যেই অংশটা সেদিকে দেখিয়ে বলছেন আর নিশ্চয়ই ওর বন্ধুরা ওই যে সিঁড়িগুলোর কাছে ওইখানেই দাঁড়িয়ে থাকবে যেটা জলের দিকে গেছে। রান অন অ্যান্ড ওয়ান্স হি গট অ্যাওয়ে ইট ইজ লিটল চান্স উই উড হ্যাভ অফেন্ডিং হিম। তাহলে বলছে যদি একবার এখান থেকে পালিয়ে যায়, একবারের জন্য কোনোভাবে সে যদি এখান থেকে পালিয়ে যায়, ইট ইজ লিটল চান্স উই উড হ্যাভ অফেন্ডিং হিম, তাহলে তাকে দ্বিতীয়বার বা আমাদের কাছে খুব কম সুযোগ থাকবে তাকে ধরার মতো। অর্থাৎ একবার এখান থেকে চলে গেলে কিন্তু তাকে ধরা খুব মুশকিল হয়ে যাবে। ইট ইজ মেবি আন্ডার এ লোড অফ হেল্প হি উড বি ইন আ ফিশিং বোট and not one to help a married man that wants it to the reward। তাহলে কি বলছে it is maybe under a load of help he would be in a fishing boat। বলছে হতে পারে যে সমস্ত বোট গুলো হচ্ছে মাছ ধরে তারা হয়তো কেউ তাকে খুব সাহায্য করবে। আন্ডার এ লোড কোনো রকম কোনো উস্কানিতে হতে পারে বা কোনো রকম কোনো লোভে পড়ে হয়তো তারা তাদেরকে সাহায্য করবে। and not one to help a married man that wants it টু দ্য রিওয়ার্ড। আর হয়তো এরকম খুব কম লোককেই পাওয়া যাবে বা হয়তো এরকম কোনো লোক পাওয়া যাবে না যে হয়তো পুরস্কারের জন্য তাকে ধরিয়ে দেবে, এরকম লোক হয়তো পাওয়াই যাবে না। And if we get him itself, nothing but abuse on our heads for it from the people and maybe from our own relations। বলছে আর যদি আমরা তাকে ধরেও ফেলি, পুলিশম্যান এক্স বলছে, কিন্তু বলছে তাহলে কিন্তু আমরা আমাদের লোকেদের কাছ থেকে কি পাবো? অ্যাবিউজ, অর্থাৎ আমাদের লোকেরা খুব ভালোভাবে আমাদেরকে দেখবে না। তো স্বাভাবিক ব্যাপার, যারা ফ্রিডম ফাইটার তাদের জন্য কিন্তু দেশের মানুষেরা অনেক বেশি সহযোগিতা করছিল, যেটা আমাদের দেশের ক্ষেত্রেও সত্য। তাই জন্য তাদেরকে পুলিশ যদি ধরে তাতে তারা খুব একটা খুশি হবে বলে মনে হচ্ছে না। তিনি বলছেন মেবি ফ্রম আওয়ার ওন রিলেশনস, হয়তো আমাদের নিজেদের সম্পর্ক যুক্ত যে সমস্ত লোক তারাও হয়তো আমাদের নিন্দা করতে পিছপা হবে না। সার্জেন্ট বলছে ওয়েল উই হ্যাভ টু ডু আওয়ার ডিউটি ইন দ্য ফোর্স। বলছে আমাদেরকে তো আমাদের ডিউটি করতে হবে। তাহলে সার্জেন্টের কাছে কি এটা ডিউটি? এমনটা নয় তারা যে সবার বিরুদ্ধে, যেটা আমাদের দেশেও অনেক ক্ষেত্রে হয়েছে, যারা কিন্তু দায়িত্ব কর্তব্যের কারণেই আমাদের স্বাধীনতা সংগ্রামীদেরকে কিন্তু অনেক সময় ধরিয়ে দিয়েছে বা নিজেদের লাভের জন্যও অনেকে অনেক কিছু করেছে। সেরকম তারাও বলছে যে ওয়েল উই হ্যাভ টু ডু আওয়ার ডিউটি, আমাদেরকে আমাদের কর্তব্য পালন করতে হবে ইন দ্য ফোর্স। আমরা যেহেতু এখানে রয়েছি এই ফোর্সের মধ্যে, সেখানে আমাদের আমাদের ডিউটি পালন করতে হবে। হ্যাভ নট উই দ্য হোল কান্ট্রি ডিপেন্ডিং অন আস। বলছে পুরো দেশ কি আমাদের ওপর ভরসা করে নেই? টু কিপ ল অ্যান্ড অর্ডার, অর্থাৎ এই দেশের যে
ল অ্যান্ড অর্ডার সেটাকে রক্ষা করাটাই তো আমাদের দায়িত্ব, তাই জন্য কান্ট্রি তো আমাদের উপরেই হচ্ছে ভরসা করে রয়েছে। কিন্তু এখন যদি আমরা ডিপলি থিঙ্কিং করি, তাহলে এখানে কান্ট্রি কারা, অর্থাৎ হচ্ছে পাওয়ারফুলেরা। তাহলে পাওয়ারফুল মানুষ রুল তৈরি করে এবং সেই রুলকেই ল অ্যান্ড অর্ডার বলে চালিয়ে দেওয়া হয়। সেটা বিতর্কের বিষয়, আমরা সেই দিকে যাব না। তো তিনি মোটামুটি এটা বলতে চাইছেন, it is those that are down would be up and those that are up would be down। তাহলে কি বলছে না, যে সমস্ত লোকেরা ডাউনে আছে, অর্থাৎ নিচু তলার যে লোকেরা, তারা ওপরের দিকে উঠবে, আবার কখনো হয়তো ওপরের দিকের মানুষেরা নিচের দিকে নামবে। অর্থাৎ প্রমোশন ডিমোশন এগুলো চলতে থাকবে। ইফ ইট ওয়াজ নট ফর আস, তাহলে বলছে যে যদি আমরা না থাকি বা আমরা যদি আমাদের ডিউটি না করি, তাহলে কিন্তু এরকম ধরনের জিনিস হবেই হবে। অর্থাৎ তিনি বলতে চাইছেন ল অ্যান্ড অর্ডার এবং কান্ট্রির যে পিস, কান্ট্রির যে শান্তি, সেটা এই দেশের শান্তি বজায় রেখেছেন তারাই, এবং তাদের যদি ডিউটি পালন না হয় তাহলে কিন্তু এই ধরনের জিনিস দেখতে পাওয়া যেতে পারে। যে কেউ হয়তো খুব পাওয়ারফুল ছিল, তার হয়তো পাওয়ার ধীরে ধীরে কমতে থাকবে, আবার কেউ হয়তো পাওয়ারফুল ছিল না, সে হয়তো হঠাৎ করেই খুব পাওয়ারফুল হতে পারে। ওয়েল হ্যারি অন, ইউ হ্যাভ এ প্লেন্টি অফ আদার প্লেসেস টু প্লাক আর ইয়ার। তাহলে বলছে যে একটু তাড়াতাড়ি করো, কারণ আরো অনেক জায়গা রয়েছে যেখানে তোমাদেরকে এই প্লাকার গুলো লাগাতে হবে। অ্যান্ড কাম ব্যাক হেয়ার দেন টু মি, এবং তারপরে আমার কাছে ফিরে এসো। ইউ ক্যান টেক দ্য ল্যান্টার্ন, তোমরা এই লণ্ঠনটা নিয়ে যেতে পারো। বোঝাই যাচ্ছে যে যে সময়ের কথা আমরা বলছি তখন তড়িতের কোনো ব্যবস্থা ছিল না, বৈদ্যুতিক বাতির কোনো ব্যবস্থা ছিল না, তাই জন্য তারা কিন্তু লণ্ঠন নিয়ে রাত্রে বেরিয়েছে। ডোন্ট বি টু লং নাও, বলছে বেশি দেরি করার দরকার নেই। ইট ইজ ভেরি লোনসাম হেয়ার উইথ নাথিং বাট দ্য মুন। তাহলে তিনি বলছেন যে জায়গাটাতে কেউ নেই, এখানে একেবারেই একা একা থাকতে হচ্ছে, তাই জন্য তোমাদের দেরি করার দরকার নেই, তোমরা যত তাড়াতাড়ি সম্ভব ফিরে এসো, কারণ এখানে হচ্ছে খুব আহ জনমানব শূন্য একটা জায়গা, এখানে কেউ নেই শুধুমাত্র এই চাঁদ ছাড়া। পুলিশম্যান বি কি বলছে, ইটস আ পিটি উই ক্যান নট স্টপ উইথ ইউ। তাহলে কি বলছে যে এটা খুব দুঃখের ব্যাপার যে আমরা আপনার সঙ্গে থাকতে পারছি না। দ্য গভর্নমেন্ট শুড হ্যাভ ব্রট মোর পুলিশ ইনটু দ্য টাউন। তাহলে গভর্নমেন্ট কি করতে পারতো, আরো কিছু পুলিশ নিয়ে আসতে পারতো শহরে। উইথ হিম ইন গ্যাওল, তাহলে কোথায়, জেলের জন্য। অ্যান্ড অ্যাট অ্যাসাইজ টাইম টু, এবং অ্যাসাইজ অর্থাৎ অ্যাসাইজ হচ্ছে আহ এক প্রকার আমরা কি বলবো জাজমেন্ট, অর্থাৎ যেগুলো হচ্ছে যে ধরনের কেসগুলো কোর্টে চলছে, সেই কোর্টের কেসগুলোকে পরিচালনা করার জন্য কিছু জাজকে আরো প্রয়োজন ছিল। তো তিনি বলতে চাইছেন যে শহরে বর্তমান যে পুলিশি ব্যবস্থা বা আইনি ব্যবস্থা চলছে তাতে গভর্নমেন্টের আরো যথেষ্ট লোক মোতায়েন করা দরকার, কিন্তু যেটা গভর্নমেন্ট করছে না। ওয়েল গুড লাক টু ইউর ওয়াচ, এবং তারা বলছে গুড লাক, আপনাকে গুড লাক জানাচ্ছে। টু ইউর ওয়াচ অর্থাৎ আপনি যে রক্ষণাবেক্ষণ করছেন, এই জায়গাটা নিজে থেকে দেখাশোনা করছেন, তার জন্য আপনাকে গুড লাক। এবারে সার্জেন্ট কি করছে, ওয়াকস আপ এন্ড ডাউন ওয়ান্স অর টোয়াইস এন্ড লুকস অ্যাট প্লাকার। তাহলে এক আধবার এদিক ওদিক দেখছেন, ওপর নিচে তাকাচ্ছেন, এবং তারপরে কি করছেন, প্লাকারটার দিকে বারবার দেখছেন। 100 পাউন্ডস অ্যান্ড প্রমোশন শিওর, বলছে যদি কেউ ধরে দিতে পারে তাহলে 100 পাউন্ডস আর প্রমোশন একদম শিওর। there must be a great deal of spending in 100 pounds, যে 100 পাউন্ড দিয়ে কিন্তু অনেক ধরনের খরচই করা যায়, অর্থাৎ 100 পাউন্ড টাকাটা কিন্তু আহ খুব একটা কম টাকা নয়, এই টাকাটা দিয়ে যথেষ্ট কিছু করা যায়। ইটস আ পিটি সাম অনেস্ট ম্যান নট টু বি দ্য বেটার অফ দ্যাট। বলছে কিন্তু এটা দুঃখের যে এরকম কোনো সৎ মানুষ নেই যে এই টাকার বিনিময়ে ওই লোকটিকে ধরিয়ে দেবে। এ র্যাগড ম্যান অ্যাপিয়ার্স অ্যাট লেফট, তাহলে বাম দিক দিয়ে আমরা দেখছি যে একজন র্যাগড ম্যান অর্থাৎ একটা লোক ঢুকছে যার বেশভূষাটা খুব একটা ভালো নয়, ছেঁড়া কম্বল জড়িয়ে তিনি যাচ্ছেন। টু স্লিপ পাস্ট, সরি, অ্যাপিয়ার্স অ্যাট লেফট অ্যান্ড ট্রাইস টু স্লিপ পাস্ট। তাহলে বাম দিক থেকে ঢুকছে আর সার্জেন্টকে এড়িয়ে বেরিয়ে যাওয়ার চেষ্টা করছে। সার্জেন্ট সাডেনলি টার্ন, সার্জেন্ট তার দিকে হঠাৎ করে ঘুরে পড়ছে আর জিজ্ঞেস করছে, ওয়ের আর ইউ গোয়িং, তুমি কোথায় যাচ্ছ? আই এম এ পুয়ার ব্যালাড সিঙ্গার। তাহলে সে কি বলছে, আমি একজন গরিব ব্যালাড সিঙ্গার, অর্থাৎ যারা ব্যালাড গেয়ে থাকে। ব্যালাড এক ধরনের গান,
অর্থাৎ যখন কোনো কবিতাকে গানের আকারে লেখা হয়, বা যে সমস্ত কবিতাগুলোকে গানের আকার দেওয়া যায় সেগুলোকে ব্যালাড বলা হয়। তো বলছে আমি ওই ধরনের ব্যালাড গান করি, ইয়োর অনার। আই থট টু সেল সাম অফ দিজ। আমি ভাবছিলাম যে কয়েকটা যদি আমি বেচতে পারি এখানে। হোল্ডস আউট বান্ডল অফ ব্যালাডস, এবং এক বান্ডেল ব্যালাড সে বের করছে, টু দ্য সেলার্স, যদি সেলারদের কাছে আমি এটা হচ্ছে বিক্রি করতে পারি। হি গোজ অন, এবং সে তারপরে সে এগিয়ে যেতে লাগলো। স্টপ, ডিডন্ট আই টেল ইউ টু স্টপ, বলছে দাঁড়াও, আমি কি তোমাকে দাঁড়াতে বললাম না? মানে তিনি একটু ধমক দেওয়ার চেষ্টা করছেন। ইউ কান্ট গো অন দেয়ার, তুমি সেখানে যেতে পারো না। তিনি বলছেন যে আমি কিন্তু তোমাকে দাঁড়াতে বলেছি। তখন ম্যান বলছে, ও ভেরি ওয়েল, আচ্ছা, খুব ভালো। ইটস এ হার্ড থিং টু বি পিওর, গরিব হওয়াটা খুব কষ্টের। অল দ্য ওয়ার্ল্ডস এগেনস্ট দ্য পোর। তাহলে সে বলতে চাইছে, ও আমি গরিব বলে মনে হয় আমাকে আটকে দিচ্ছে। আজকে আমি যদি ব্যালাট গুলো বিক্রি করে কয়েকটা টাকা পাই তাহলে আমার সংসারটা চলবে, কিন্তু আমি যেহেতু গরিব, বলছে গরিব হওয়াটা পৃথিবীতে খুব কষ্টের। খুব ফিলসফিক্যাল ওয়ার্ডস, খুব মানে যদি সত্যি আমরা এর দার্শনিক দিক দিয়ে এর বিচার করি তাহলে খুব এটা কিন্তু খুবই সত্য কথা। ইটস আ হার্ড থিং টু বি পুয়ার, গরিব হওয়াটা কিন্তু এতটা সহজ নয়, গরিব হওয়াটা খুব কঠিন। অল দ্য ওয়ার্ল্ড ইজ এগেনস্ট দ্য পুয়ার, সারা পৃথিবী যেন গরিবদের বিরুদ্ধে। সার্জেন্ট একইভাবে আবার জিজ্ঞেস করছে, হু আর ইউ, তুমি কে? ইউ উড বি অ্যাজ ওয়াইজ অ্যাজ মাই সেলফ ইফ আই টোল্ড ইউ। বলছে আমি যদি তোমাকে বলে দিই আমি কে, তাহলে তো তুমি আমার মতোই বুদ্ধিমান হয়ে যাবে। অর্থাৎ সে কিন্তু এখানে দেখো খুব শব্দের খেলা খেলছে, অর্থাৎ বারবার কিন্তু সার্জেন্টের অ্যাকচুয়ালি মানে সার্জেন্টকে ফাঁকি দেওয়ার চেষ্টা করছে, এবং তাই জন্য কিন্তু অনেক ধরনের এটা সেটা বলে সার্জেন্টের নজর ঘোরানোর চেষ্টা করছে। বলছে আমি যদি তোমাকে বলেই দিই যে আমি কে, তাহলে তো তুমি আমার মতোই জ্ঞানী হয়ে যাবে। অর্থাৎ তুমি নিজে থেকে হচ্ছে বের করো যে আমি কে। বাট আই ডোন্ট মাইন্ড, তাতে আমার কিছু যায় আসে না। এবং তিনি তার নাম বলছেন, আই এম ওয়ান জিমি ওয়ালস, আমার নাম জিমি ওয়ালস, আ ব্যালাড সিঙ্গার, আমি একজন ব্যালাড সিঙ্গার বা আমি ব্যালাড গায়ক। জিমি ওয়ালস, আই ডোন্ট নো দ্যাট নেম। বলছে জিমি ওয়ালস এরকম কোনো নাম তো আমি জানি না। শিওর, দে নো ইট ওয়েল ইনাফ ইন এনিস। তাহলে কি বলছে, হ্যাঁ তুমি নিশ্চয়ই জানো না, বাট দে নো ইট ওয়েল ইনাফ ইন এনিস, কিন্তু এনিসে কিন্তু সবাই আমাকে খুব ভালো করে চেনে। তাহলে এনিস একটা জায়গার নাম। এনিস সম্ভবত আয়ারল্যান্ডেরই একটি খুব প্রসিদ্ধ জায়গা অ্যাকচুয়ালি। হ্যাঁ, এটা আয়ারল্যান্ডেরই হচ্ছে একটা গ্রামের একটা জায়গা। তো বলছে সেখানে কিন্তু আমাকে সবাই চেনে। ওয়্যার ইউ এভার ইন এনিস, তুমি কখনো এনিসে গেছো? সার্জেন্ট সার্জেন্টকে জিজ্ঞেস করছে যে এনিসে তুমি কোনোদিন গেছো? তখন সার্জেন্ট জিজ্ঞেস করছে, হোয়াট ব্রট ইউ হেয়ার, তুমি এখানে তাহলে কেন এসেছিলে? শিওর, ইট ইজ টু দ্য অ্যাসাইজেস আই কেম। তাহলে বলছে হ্যাঁ, আসলে আমি এখানে জাজেদের কাছে এসেছিলাম। অ্যাসাইজেস আমি আগেই বলেছি যে যে সমস্ত আইনি কাজকর্ম চলে সেখানে যে সমস্ত জাজেসরা থাকে তাদেরকে অ্যাসাইজেস বলা হয়। তো বলছে আমি তাদের কাছে এসেছিলাম। থিঙ্কিং আই মাইট মেক এ ফিউ সিলিংস হিয়ার অর দেয়ার। বলছে আমি ভেবেছিলাম হয়তো তাদের কাছে এক দু পয়সা আমি হয়তো ইনকাম করতে পারবো, তাদের কাছ থেকে কিছু আয় হবে। ইট ইজ ইন দ্য ওয়ান ট্রেন উইথ দ্য জাজেস আই কেম। তাহলে বলছে ওই সমস্ত জাজেসদের সঙ্গে আমি সেই একই রাস্তা ধরে একই পথে একই ট্রেনে এসছি। সার্জেন্ট কি বলছে, ওয়েল, ইফ ইউ কেম সো ফার ইউ মে অ্যাজ ওয়েল গো ফার্দার, ফর ইউ উইল ওয়াক আউট অফ দিস। তাহলে কি বলছে যে তুমি যেহেতু এত দূর থেকে এসছো তার মানে তোমাকে তো সেই এত দূরেই আবার ফিরে যেতে হবে। আর তোমাকে এটা কিভাবে যেতে হবে, ফর ইউ উইল ওয়াক আউট অফ দিস। তাহলে এখান থেকে তোমাকে কিভাবে যেতে হবে না, হেঁটে যেতে হবে। তখন ম্যান বলছে, আই উইল, অবশ্যই অবশ্যই। আই উইল জাস্ট গো অন হোয়ার আই ওয়াজ গোয়িং, আমি তো অবশ্যই যাব যেখানে আমি যেতে চাইছিলাম, বা যেখানে যাওয়ার জন্য আমি এসেছি সেখানে আমি অবশ্যই যাব। গোজ টুয়ার্ড স্টেপস, সে স্টেপস এর দিকে, অর্থাৎ যেদিকে বারবার কিন্তু আমাদের এই যে সার্জেন্ট সে প্রথম থেকেই বলছিল যে তার ফ্রেন্ড ড্রাইভার সে আসবে এবং সেই দিক দিয়ে যাবে। ঠিক আছে, তো সেটা কিন্তু সেই স্টেপস এর দিকেই কিন্তু সেই ম্যান যাচ্ছে। তখন সার্জেন্ট বলছে, কাম ব্যাক ফ্রম দ্য স্টেপস, যে ওই ধাপগুলো থেকে ফিরে এসো।
নো ওয়ান হ্যাজ লিভ টু পাস ডাউন দেম টুনাইট। আজকে রাতে ওই দিক দিয়ে কেউ যেতে পারবে না। সার্জেন্ট কিন্তু একেবারে কড়া গলায় তাকে জানাচ্ছে। এবং তারপরে ম্যান কি বলছে, আই উইল জাস্ট সিট অন দ্য টপ অফ দ্য স্টেপস টিল আই সি সাম সেলার বাই এ ব্যালাড অফ মি দ্যাট উড গিভ মি মাই সাপার। তাহলে বলছে ঠিক আছে, আমি ওদিকে যাব না, আই উইল জাস্ট সিট অন দ্য টপ অফ দ্য স্টেপস। তাহলে এই ধাপগুলোর একেবারে ওপরে আমি বসবো, টিল আই সি সাম সেলার, যদি কোনো নাবিককে দেখতে পাই, যে নাবিক কি করবে, বাই এ বালাড অফ মি, আমার কাছ থেকে এই বালাড গুলো হয়তো কিনবে, দ্যাট উড গিভ মি মাই সাপার, আর সেইটা বিক্রি করেই যে টাকাটা আমি রোজগার করতে পারবো, সেখান থেকে আমি আমার রাতের খাওয়ার জোগাড় করতে পারবো। দে ডু বি লেট গোয়িং ব্যাক টু দ্য শিপ। তাহলে কি বলছে, দে ডু বি লেট গোয়িং ব্যাক টু দ্য শিপ, এবং তাদের অনেক সময় জাহাজে ফিরে যাওয়ার জন্য অনেক দেরি হয়। তাই জন্য আহ, আমি হচ্ছে এখানে অনেকক্ষণ পর্যন্ত হয়তো আমাকে অপেক্ষা করতে হবে, এই কথাটার মধ্য দিয়ে এটাই বোঝাতে চাইছে সে। ইট ইজ অফেন আই স দেম ইন কর্ক ক্যারিড ডাউন দ্য কোয়ে ইন এ হ্যান্ড কাট। তাহলে কি বলছে না, আমি অনেক সময় দেখেছি যে তারা করকে ফিরে যাচ্ছে কিভাবে, ক্যারিড ডাউন দ্য কোয়ে ইন এ হ্যান্ড কাট। তাহলে হাতে টানা গাড়ির মাধ্যমে তারা কিন্তু এই কোয়ে থেকে অনেক সময় ফিরে গেছে বাড়ির দিকে, অর্থাৎ নাবিকেরা যারা সমুদ্রে গেছে সেই নাবিকেরা ফিরে আসবে, এবং সেই নাবিকেরা ফিরে এলে যখন কুয়েতে আসবে সেখানে হয়তো তার কাছ থেকে কিছু ব্যালাট কিনবে, আর তারপরে হয়তো এই যে হাতে টানা যে ধরনের রিক্সাগুলো আগে ছিল সেই ধরনের কোনো গাড়িতে, কর্ক কর্ক হচ্ছে একটা জায়গা, সেখানে হয়তো তারা ফিরে যাবে, এরকম একটা কথা সে বলতে চাইছে। তখন সার্জেন্ট বলছে, মুভ অন আই টেল ইউ। তাহলে সার্জেন্ট বলছে যে তুমি ওখান থেকে সরে দাঁড়াও, আমি তোমাকে বারবার বলছি। আই উডন্ট হ্যাভ এনি ওয়ান লিঙ্গারিং অ্যাবাউট দ্য কোয়ে টু নাইট। আমি চাই না আজকে রাতে এই কোয়েতে, অর্থাৎ এই যে সি পোর্টের যে জায়গাটা বললাম যেখানে জাহাজগুলো দাঁড়ায়, বলছে আমি এই জায়গায় আজকে রাতে কাউকে দেখতে চাই না, বা কাউকে এখানে থাকতে দিতে পারবো না। ম্যান বলছে, ওয়েল আই উইল গো, ঠিক আছে আমি চলে যাব। ইটস দ্য পুর হ্যাভ দ্য হার্ড লাইফ। আবারও সে একই কথা বলছে যে গরিবদের চিরকালের জন্যই খুব কঠিন জীবন। মেবি ইউর সেলফ মাইট লাইক ওয়ান সার্জেন্ট, যে আহ, আপনার মতো লোকেদের কিন্তু জীবনে এত সমস্যা নেই, কিন্তু আমি যেহেতু পুয়ার ম্যান, সে বলছে যে এটা কিন্তু আহ, আমার জন্য খুব কঠিন। হিয়ার ইজ এ গুড সিট নাও, ট্রান্স ওয়ান ওভার। এবার এসে তার ব্যালাট গুলো থেকে একটা ব্যালাট বের করছে, দিয়ে বলছে এখানে একটা ভালো কাগজ রয়েছে, কন্টেন্ট অ্যান্ড আ পাইপ দ্যাট ইজ মাচ নট। তাহলে কি বলছে, এবং সেখানে একটা পাইপ রয়েছে, আহ, এবং বলছে এগুলো বিশেষ কিছু নয়। দ্য পিলার অ্যান্ড দ্য গোটস ইউ উডেন্ট লাইক দ্যাট। সেখানে তাহলে কি কি রয়েছে, কন্টেন্ট অ্যান্ড এ পাইপ দ্যাট ইজ মাচ নট, দ্য পিলার অ্যান্ড দ্য গোটস ইউ উডেন্ট লাইক দ্যাট, জনি হট দ্যাট ইজ লাভলি সং। অর্থাৎ তাহলে কি এগুলো হচ্ছে তার গানের বিভিন্ন ধরনের মানে সাবজেক্ট। তাহলে সে ব্যালাড গুলোর এক একটা পাতা উল্টাচ্ছে, সে সার্জেন্টকে একটা ব্যালাড শোনাতে চাইছে, এবং তার সেই ব্যালাডের মধ্যে কন্টেন্ট কি কি রয়েছে, কোথাও পাইপ নিয়ে গান রয়েছে, এগুলো ভালো নয় সে বলছে। কখনো বলছে দ্য পিলার অ্যান্ড দ্য গোটস ইউ উডন্ট লাইক দ্যাট, যে পিলার সম্পর্কে গান রয়েছে, গোটস সম্পর্কে গান রয়েছে, বলছে এগুলো তোমার ভালো লাগবে না। জনি হার্ট দ্যাট ইজ লাভলি সং, বলছে এখানে জনি হার্টকে নিয়ে একটা গান রয়েছে, আর এটা কিন্তু খুব একটা লাভলি সং। সার্জেন্ট আবার তাকে বলছে, মুভ অন। তাহলে সার্জেন্ট চাইছে সে বারবার যে এখান থেকে সে যেন চলে যায়। তখন মান বলছে, ওয়েট টিল ইউ হেয়ার ইট। তাহলে সে তাকে গান শোনাতে চাইছে, সে বলছে ঠিক আছে তুমি গানটা একবার শোনোই না। অ্যান্ড সিংস, এবং সে কিন্তু গান গাইতে শুরু করছে। তাহলে গানে লেখা আছে, দেয়ার ওয়াজ এ রিচ ফার্মার্স ডটার লিভড নিয়ার দ্য টাউন অফ রস। গানটার মানেটা খুব একটা বেশি মানে গুরুত্বপূর্ণ নয়, একটা সাধারণ একটা ব্যালাড এখানে ইন্ট্রোডিউস করানো হয়েছে। বলছে দেয়ার ওয়াজ এ রিচ ফার্মার্স ডটার লিভড নিয়ার দ্য টাউন অফ রস। টাউন অফ রসের কাছে একটা রস শহরে একজন মেয়ে বাস করতো, যে ছিল একজন ধনী কৃষকের মেয়ে। সে কোটেড হাইল্যান্ড সোলজার, একটা সময় সে একটা হাইল্যান্ড সোলজারকে
পাওয়ার চেষ্টা করেছিল। আয়ারল্যান্ডে হাইল্যান্ড লোল্যান্ড বলে দুটো জায়গা রয়েছে। পাহাড়ের দিকে যে সমস্ত জায়গাগুলোকে সেগুলোকে হাইল্যান্ড বলা হয়। তো সে একটা হাইল্যান্ডের সোলজার যে ছিল তার সঙ্গে কি করতে চেয়েছিল, বিবাহের বা তাকে পাওয়ার চেষ্টা করেছিল। হিজ নেম ওয়াজ জনি হার্ট, আর তার নামটা কি ছিল, জনি হার্ট। সেইজ দ্য মাদার টু হার ডটার, এবং তার যে মা, সে মেয়েটাকে কি বলেছিল না, যে আই উইল গো ডিস্ট্রাক্টেড ম্যাড ইফ ইউ ম্যারি দ্য হাইল্যান্ড সোলজার। বলছে তুমি যদি ওই হাইল্যান্ড সোলজারটাকে বিয়ে করো তাহলে কিন্তু আমি কি হব, আমি বিভ্রান্ত হব বা আমি পাগল হয়ে যাব। অর্থাৎ মেয়েটার মা কখনো চায়নি যে ওই মেয়েটা হাইল্যান্ডের ওই সোলজারকে বিয়ে করুক। ড্রেসড আপ ইন হাইল্যান্ড প্লেট, যে হচ্ছে ওই ধরনের মোটা কম্বল ঘুরে বা মোটা কম্বল হচ্ছে পরে ঘুরে বেড়ায়। বলছে তাহলে তুমি যদি তাকে বিয়ে করো তাহলে আমি আহ, কি হয়ে যাব, পাগল হয়ে যাব। তো অ্যাকচুয়ালি এই যে র্যাগড ম্যান বা যে লোকটার কথা আমরা বলছি, সেই হচ্ছে সেই ফ্রিডম ফাইটার। সেই ফ্রিডম ফাইটার বারবারই কিন্তু হচ্ছে চেষ্টা করছে কিসের জন্য, না সার্জেন্টকে কোনোভাবে চালাকি করে সার্জেন্টকে তার মনটাকে বা তার যে একাগ্রতা, অর্থাৎ তিনি যেভাবে একেবারে ওখানে বসে রয়েছেন যে তিনি ধরবেন যে আজকে এই পথ দিয়েই নিশ্চয়ই ওই ফ্রিডম ফাইটার এখান থেকে পালিয়ে যাবে, তিনি যে ধরার একটা তীব্র মানসিকতা নিয়ে বসে আছেন, তাকে বারবার কিন্তু কি করার চেষ্টা করছে, বিভ্রান্ত করার চেষ্টা করছে, তার মনোনিবেশটাকে বা তার মনঃসংযোগটাকে একেবারে শেষ করে দিতে চেষ্টা করছে। এবং সেই জন্য সে কিন্তু বিভিন্ন ধরনের জিনিসের অবতারণা করছে, আমরা এখানে দেখতে পাবো। একবার সে নিজের পরিচয় দিতে চাইছে না, তারপরে পরিচয় নিজে থেকে দিচ্ছে, তারপর বলছে ব্যালাড সিঙ্গার, তাকে বারবার চলে যেতে বলছে, সে তখন বারবার বলছে যে একটা ব্যালাড শোনাতে চাই, তাকে ব্যালাড শোনাচ্ছে এবং এইভাবে কিন্তু তাকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। তখন সার্জেন্ট বলছে স্টপ দ্যাট নয়েজ, ওই শব্দটা বন্ধ করো, অর্থাৎ তার গানটা খুব একটা ভালো নয়, সে তাকে বলছে যে গান করাটা বন্ধ করো। ম্যান wraps up his ballads and shuffles towards the steps। তাহলে কি বলছে না, ওই লোকটি কি করলো, তার যে ব্যালাডের ওই কাগজগুলো সেগুলোকে একসঙ্গে গুছিয়ে নিয়ে সাফল করে নিয়ে গুছিয়ে হচ্ছে নিয়ে নিল টুয়ার্ডস দ্য স্টেপস, এবং সেখান থেকে কি করছে, স্টেপস এর দিকে, ওই যে যে সমস্ত যে স্টেপটার কথা বারবার সার্জেন্ট শুরু থেকে বলছিল যে এই জায়গা দিয়েই হয়তো ওই ফ্রিডম ফাইটার এখান থেকে চলে যাবে, সেই স্টেপস এর দিকে এগিয়ে যাচ্ছে। তাহলে আজকে এই পর্যন্তই, এরপরে আমরা এর পরবর্তী অংশ নেক্সট পার্টে আবার পড়বো। তো বুঝতেই পারছো যে খুব ইন্টারেস্টিং একটা ড্রামা। তো আমরা এখনো পর্যন্ত দেখলাম যে কিভাবে হচ্ছে সার্জেন্ট একেবারে বসে রয়েছে, সার্জেন্ট একদম মানে দৃঢ়প্রতিজ্ঞ হয়ে বসে রয়েছেন যে তিনি ওই ফ্রিডম ফাইটারকে কোনোভাবে এখান থেকে বেরিয়ে যেতে দেবেন না এবং তিনি ধরবেন আজকে যে কোনো ভাবেই। আর এদিকে আমাদের যে ফ্রিডম ফাইটার, সে একজন র্যাগড ম্যান হয়ে, একজন ছদ্মবেশে, একজন অলমোস্ট একদম ভিখারির মতো একটা বেশে সে এসে কিন্তু বারবার সার্জেন্টকে বিভ্রান্ত করার চেষ্টা করছে, এবং সে কিন্তু একদম পরিকল্পনা নিয়েই এসেছে সে কিভাবে এখান থেকে পালিয়ে যাবে। তো কিভাবে পালিয়ে যায়, কিভাবে সার্জেন্টকে সে ফাঁকি দেয়, এই সব কিছু আমরা পরবর্তী ভিডিওতে দেখব।